আজকে হোম পেজে আমার হোম পেজে একটা ভিডিও আসলো। সেই ভিডিওটা হচ্ছে অমিত বাবুর ভিডিও, অমিত ব্লগস বলে একটি ভিডিও আমার সামনে আসলো। পুরো ভিডিওটা আমি দেখলাম, কারণ ওখানটায় 1.5 লাখের মতো ভিউজ হয়েছে। ভিউজটা ম্যাটার করে না, যা টাইটেলে দেওয়া ছিল সেটা দেওয়া ছিল যে ভাইয়ের অনেক সম্পত্তি আছে, কেন তার নেই। সেখানে দেখলাম অমিত বাবু এবং অমিত বাবুর স্ত্রী দুজনে মিলে একসাথে বসে তাদের কথা বলছেন, অর্থাৎ অমিত বাবুর স্ট্রাগলের কথা বলছেন, যে কেন তার আজকে এত বিঘা বিঘা জমি তার ভাই দুলাল বাবু দেখান, পুকুর আছে, হ্যাঁ, তাদের সমস্ত কিছু থাকা সত্ত্বেও অমিত বাবুকে একটা ছোট রুমের মধ্যে থাকতে হচ্ছে। সেই নিয়ে তিনি আমাদের কাছে কিছু ঘটনা তুলে ধরেছেন, তাই নিয়ে আজকে আমার ভিডিও। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অমিতবাবু জানালেন তার বাবা মারা যাওয়ার পরে তাকে কাজের সূত্রে কোথায় চলে যেতে হয়েছিল? বোম্বে চলে যেতে হয়েছিল। হ্যাঁ, সেখানে সে ঠিকাদারির কাজ করত। সেই কাজকর্ম করে তিনি ভালো ড্রয়িং করতে জানতেন এবং ড্রয়িংয়ের কাজ তিনি খুব ভালো মতোই বুঝতে পারতেন। একদম তাই। সেই বুঝতে পারাতে তিনি কি করলেন, সেখানে তিনি কাজ করেছিলেন। দীর্ঘদিন কাজ টাজ করার পরে তারপরে তার আরেকজন ইঞ্জিনিয়ারের সাথেও সেখানটায় তারপরে তিনি বাড়ি চলে এসেছিলেন। আবার ডাক আসাতে তিনি মনে হয় গিয়েছিলেন। তারপরে আবার একটি জায়গা ঠিকাদারের কাজ টাজ উনি করতে করতে সেখানে একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছিল। সেই ইঞ্জিনিয়ারের সাথে কথা হওয়ার পরে তিনি কি করলেন, আবার তাকে উড়িষ্যাতে পাঠিয়ে দিয়েছিলেন। একদম তাই। উড়িষ্যাতে পাঠিয়ে দেওয়ার পরে সেখানটায় মল্লিক বাবু বলে একজন সেখানে কাজ করানো শুরু করলেন। এবার ওনরা তো ওই ইসের কাজ করে, যতদূর সম্ভব ওগুলোকে বলে ওই কাজ নিয়ে ঠিকাদারের কাজ, ওনরা কিনে দেয়, তারপরে মালপত্র তৈরি করে তারপরে মনে হয় মালিকদের কাছ থেকে টাকা নেয়। তো মালিক সেখানে তাদেরকে অনেকটা বেশি রেট দিয়েছিল। তো উনিও সেই দেখে উনিও একটা আশা পেয়েছিলেন যে এখান থেকে উনি অনেকটা টাকা ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে উনি 80 জন লোকের কথাই মনে হয় বললেন, 80 জন লোককে উনি কাজে লাগিয়েছিলেন। সে 80 জন লোককে কাজে লাগিয়ে কাজ করেছিলেন। প্রথম মাসের মাইনে ভালো পেয়েছেন, দ্বিতীয় মাসেও ভালো পেয়েছেন, তৃতীয় মাসে গিয়ে বলা হয়েছে যে বাউন্স হয়ে গেছে। যে চেকটার কথা বলা হয়েছে, যে চেক আসে, সেই চেকটা বাউন্স হয়ে গেছে, ফলত এখন পাওয়া যাবে না, 25 তারিখে পাওয়া যাবে। যদি বা 25 তারিখে না হয় তাহলে তার পরের মাসে। তো সেই ক্ষেত্রে 25 তারিখে টাকা পাওয়া যায়নি। অমিতবাবু পরের দিন গিয়ে যখন জিজ্ঞাসা করেছিলেন, সেক্ষেত্রে বলা হয়েছিল পরের মাসে হবে। পরের মাসে যখন হয়েছিল বলেছিল না, টাকা নেই। এক্ষেত্রে তারা যে একটা কন্ট্রাক্টে নিয়ে কাজ করেছে, সেখানে 4 জন পার্টনার আছে। তো তখন ওই মল্লিকবাবু আবার আরেকজনকে পাঠিয়েছেন, সেও আবার আরেকজনকে পাঠিয়েছেন। এর ফলে 4-5 জনের কাছে এরকম ঘোরাঘুরি হয়েছে। ওখানে স্থানীয় কিছু লোকদের মনে হয় 20,000 টাকাও দিয়েছে টাকা পাইয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রেও টাকা পায়নি। একটা কি বলে, স্থানীয় ক্লাবকেও মনে হয় উনি জানিয়েছিলেন, স্থানীয় ক্লাবও সেক্ষেত্রে স্থানীয় ক্লাবের উপরে মনে হয় ছাদ করে দিতে হয়েছিল। 25,000 টাকা খরচ করে অমিতবাবু সেই ছাদটাও করে দিয়েছিলেন, ছাদের ঢালাইটা মনে হয়। তো সেক্ষেত্রে 25,000 টাকাও সেখানে গেছে, উনি কিন্তু কোনো টাকা পাননি। ফলত তাকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, অর্থাৎ তাকে বাড়িতে ফিরে আসতে হচ্ছে। কিন্তু তিনি বাড়িতে ফিরে এসে হবে কি, তার সঙ্গে যে মজুরেরা কাজ করেছে প্রায় 11 লাখ সামথিং টাকা কিন্তু সেখানটায় চোট হয়ে গেছে। তো ওখানে তো গরিব মানুষেরাও সেখানে কাজ করে, তারাও তো রুজি রোজগারের জন্য আজকে দেশ বিদেশে গিয়ে পড়ে থাকে, দিনের পর দিন বিদেশ বিভুঁইয়ে গিয়ে কিছু যদি টাকা ইনকাম করা যায়। সত্যিই তো স্বাভাবিক, তো প্রত্যেকেরই তো একটা করে সংসার আছে, এবং যারা কাজের সূত্রে বেরো তাদের বাড়ির লোকগুলো তো সেই মানুষগুলোর দিকেই মুখের দিকে তাকিয়ে থাকে না, যে আমার বর বাইরে যাচ্ছে, টাকা ইনকাম করে নিয়ে আসবে, সেক্ষেত্রে তাদের পরিবার বা জীবন একটা সচ্ছলভাবে চলবে। যাই হোক, তো সেক্ষেত্রে তো উনি কোনো টাকাই পেলেন না। এবার কি হয়েছে, পাওনাদারেরা তার বাড়িতে সব সময় এসে করছে, টাকা দাবি করছে। উনি কি করতেন, ভোর 4টের সময় বেরিয়ে যেতেন, আবার 11টার সময়, রাত্রিবেলা 11টার সময় বাড়ি ফিরতেন, যাতে করে এই সমস্ত লোকজনগুলোকে এড়ানো যায়। কিন্তু সত্যিই কি এইভাবে কি এড়ানো যায়? আর কতদিন এরকম? হয়তো 2-1 দিন চলে, কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস তো আর উনি এইভাবে লোককে করে পারবেন না, না।
তো সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে উনি একদিন ভাবলেন যে না, উনি সবার সামনেই আসবেন, এবং সবার সামনে আসতে গিয়ে উনি একদিন ভোর 4টের সময় দরজা খুলে দেখছেন সেখানে তার বাড়িতে পাওনাদার বসে আছে। এবার যাই হোক, তো উনি আশ্বস্ত করলেন যে অবশ্যই উনি টাকা পয়সা দেবেন। সে সময় বাবার সঙ্গে উনি কথা বললেন যে বাবার তার যে ভাগের যে সম্পত্তি রয়েছে সেই ভাগের সম্পত্তি যেন তাকে দেওয়া হয়, এবং তিনি বিক্রি বাট্টা করে সেই ভাগের সম্পত্তি থেকে তিনি লোকজনকেও টাকা পয়সা দিয়ে দেবেন। তো যাই হোক, সেই ক্ষেত্রে উনি ওনার ভাগের জমি থেকে শুরু করে, পুকুর থেকে শুরু করে, মানে দুলালবাবু যে পুকুরে এখন মাছ চাষ টাস করে সেখানে দেখায়, তো সেইখানেও তার ভাইয়ের মানে তার দাদার অমিত বাবুরও সেখানটায় একটা অংশীদার ছিল। তো অমিত বাবুর বললেন দুলালবাবুকে যে সেই জায়গাটা কিনে নিতে, তাহলে পুরো জায়গাটা তার থাকবে, পুকুরটা তার থাকবে, সেখানে অংশীদারিত্ব হিসাবে অন্য কোনো কেউ এসে ভাগ বসাতে পারবে না। তো অমিত বাবুর কথায় দুলালবাবু সায় দিয়ে সেখানেও কিনে নিলেন। এই রকম করেও 11 লাখ টাকার মতো পুরোটা জোগাড় হলো না। কত টাকা জোগাড় হয়েছিল মনে হয় যতদূর সম্ভব 7 লাখ সামথিং মনে হয় জোগাড় হয়েছিল, সেখানেও এখনো 4-4.5 লাখ টাকা বাকি থেকে যাচ্ছে। তখন উনি কি করলেন, উনি ডিসাইড করলেন যে যাদের যাদের টাকা উনি দিতে পারছেন না সবার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস উনি নিয়ে কি করলেন, আবার উনি ওই ঠিকাদারির কাজের জন্য উনি আবার বাইরে চলে গেলেন। সেখানে উনি কি করলেন, প্রায় 20 মাসের মতো কাজ করে তারপরে কি করলেন, প্রত্যেকের অ্যাকাউন্টে কিছু কিছু করে টাকা দিয়ে 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 সেখানে কি করলেন, সেক্ষেত্রে উনি সবার টাকা শোধ করলেন, বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে তো তার কাছে আর সেরকম কোনো টাকাই নেই। যাই হোক, সেই সময় তার ওয়াইফ সন্ধ্যা পাশে নিয়ে বসেছে। সত্যি হ্যাটস অফ করতে হয় মহিলাটিকে, যে এই রকম স্বামীর এই রকম দুরবস্থার মধ্যে তার স্ত্রী কতটা সাপোর্ট দিয়েছে, মেন্টালি বা ফিজিক্যালি কতটা সাপোর্ট দিয়ে তার মনোবল শক্ত রেখেছেন। কারণ এই রকম একটা টাকার চোট এরকম গরিব মানুষদের সত্যিই তো একটা অন্য রকমের পথ বেছে নেওয়ার মতো হয় না, কিন্তু তারা কিন্তু সেই পথে কিন্তু সেই ভদ্রলোক যাননি। আর অমিত বাবুর পাশে কিন্তু তার বউ একদমই খুব শক্তপোক্তভাবে দাঁড়িয়েছিলেন। ওকে, তো যাই হোক, সেক্ষেত্রে দেখলাম যে অমিত বাবু আসলেন বাড়িতে, এসে সেখানে মনে হয় কিছু ওই খাস জমি টমির কথা কিছু বললেন, যে ক্ষেত্রে সেই সময় সিপিএম পার্টি ছিল, সেই সিপিএম পার্টি ওই খাস জমিকে কিছু কিছু টাকায় বিক্রি করে দিয়েছিল। সেক্ষেত্রে উনি যে জায়গাটা এখন আছেন মনে হয় 2-2.5 কাঠার মতোই বললেন, সেই 2.5 কাঠা জমির মধ্যে উনি মোটামুটি করে একটা ঘর করে নিয়ে উনি আছেন। তো এত দূর অবধি তো শুনলাম, তারপরে যে কথাগুলো বললেন প্রচণ্ড পরিমাণে বেদনা দিল। মানে সত্যি কথা বলতে কোথাও আমার সঙ্গেও আমার কিছু কিছু ক্ষেত্রেও আমি মিল পাচ্ছিলাম। উনি বললেন ভালো মানুষের কপালে ভাত নেই, ভালো মানুষের কপালে কোনো সময় সুখ হয় না, সেখানে দুঃখটাই বেশি হয়। সত্যি তো, মানুষটা তো সৎই ছিলেন, তার বাবা তাকে শিখিয়ে দিয়ে গেছেন কখনো কারোর পয়সা যেন না মেরে খেতে। সেই ক্ষেত্রে উনি কারোর পয়সাও মেরে খাননি, কীভাবে পরিশ্রম করেছেন, নিজের অত দামি সম্পত্তি তিনি বিক্রি করে মানুষের টাকা দিয়েছেন। এখানে তো তার ফল্ট নয়, যারা তাদের সাথে চিটিংবাজি করেছে, যারা তাদের টাকা দেয়নি, এখানে দোষটা তো সম্পূর্ণ তার। কিন্তু যেহেতু অমিতবাবু সেই সব মানুষদেরকে নিয়ে গেছেন, তার রেসপন্সিবিলিটির ভিত্তিতে সেসব মানুষগুলো কাজ করেছে, তো কোথাও না কোথাও তো ওনাকেই সবাই ধরবে না, যে হ্যাঁ আপনি নিয়ে গেছেন, আপনি এই সমস্ত সমস্যার সমাধান অবশ্যই আপনি করবেন। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে উনি তার একটা দায়িত্বের মধ্যেই ওনার মধ্যে পড়েছে, এবং উনি কিন্তু সেইগুলো খুব সুন্দরভাবে করে দিয়েছেন। এখন সত্যি কথা বলতে কি, যে এই যে বলা হচ্ছে যে সতের ভাত নেই আর ভালো মানুষের ভাত নেই, ভালো মানুষের কপালে দুঃখ বেশি, কোথাও এগুলো মানে ভাবলেও আমার মনের মধ্যে খুব খারাপ লাগে। আমার জীবনেও না প্রচুর স্ট্রাগল মানে প্রচুর স্ট্রাগল। এখানে যদি আমি বলি তো এগুলো নিয়েও কন্টেন্ট হবে, তো জানি না সেই সমস্ত স্ট্রাগল কবে জীবন থেকে উদ্ধার হব, কবে কি হবে সত্যি জানা নেই। খুবই কষ্ট হয়, দুঃখ হয় ভগবানের ওপরে, যে ভগবানকে এত ডাকি এত কিছু করি, তো ভগবান সেই দিকটায় মুখ তুলে তাকায় না, অনেক কান্নাকাটিও করি। যাই হোক,
আমার হাজব্যান্ড হোক বা আমার ভাই হোক, তারা বা আমার মা হোক, সবাই বলে একদম কাঁদবি না। কেন কাঁদবি? যে বেশি কাঁদে ভগবান তাকে বেশি কাঁদায়। একদম তাই। জীবনে অনেক 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 সংগ্রাম করেছি, অনেক সংগ্রাম করেছি। কি বলবো, আমার সংগ্রামের কথা যদি বলি তো সেটাকে নিয়েও কাটাছেঁড়া শুরু হবে। মানে খুবই খারাপ লাগছিল আজকে অমিত বাবুর এই সমস্ত কথাগুলো শোনার সাথে সাথে। জানি না কবে এই সমস্ত মানে মানুষগুলো সত্যি ভালো থাকবে। হয়তোবা ভগবান হয়তোবা কষ্ট দেন, দুঃখ দেন, হয়তোবা সেই দুঃখ কষ্ট থেকে সত্যি মানুষ একদিন না একদিন কাটিয়ে উঠবেই। বিশ্বাস তো অবশ্যই করতে হবে না। ভগবানকে ছাড়া আর কাকে ডাকবো, কার কাছে গিয়ে বলবো? এখনো পর্যন্ত স্ট্রাগল চালিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত স্টিল নাও। এক সময় ভেবেছিলাম যে একদিন না একদিন তো সত্যি স্ট্রাগল থাকবে না, বিয়ের করছি বা বিয়ের পিড়িতে বসার পরেও তখন মনে হয়েছে, কিন্তু সেখানেও ভগবান আর একটা স্ট্রাগল দিয়ে রেখে দিয়েছে, সেখানেও একটা সন্তানহীনতার মতো একটা স্ট্রাগল দিয়ে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত শুনতে হয় আটকুড়ি আটকুড়ি আটকুড়ি। যারা বলছে আমি তাদেরকে বলবো ভগবান তাদেরকে ভালো রাখুন, মঙ্গল করুন। তারা যেন এই আটকুড়ি আটকুড়ি বলতে বলতে সে আটকুড়ির কপালে যেন একটা সন্তান যেন দিক, এইটুকুই বলবো। সে যদি আনন্দ পায় আটকুড়ি বলে আমার তাতে কোনো কিছু অসুবিধা নেই। আর কথা হচ্ছে সে বারংবার বলছে তার ছেলেদের খারাপ কথা বলেছি, কোনো জায়গায় আমি তার ছেলেদের খারাপ কথা বলিনি। হ্যাঁ, যেটা বলেছি সেটার জন্য আমি ক্ষমাও চেয়ে নিয়েছি। এরপরে যদি বারংবার বলতে হয়, সে তার শিক্ষার পরিচয় দিচ্ছে, তার রুচির পরিচয় দিচ্ছে, তার মুখের ভাষার পরিচয় দিচ্ছে। সে ভাবছে যে আমি তাকে, সে আমাকে উত্ত্যক্ত করে আমার মাথাটা গরম করিয়ে দিয়ে আমার মুখ থেকে কিছু শুনবে, কিন্তু আমি তাকে কোনো কিছুই বলবো না, আমি তাকে কোনো শব্দই ব্যয় করব না। সে প্রতিদিন আমাকে নিয়ে বলে যায়, প্রতিটা দিন ভগবান যেন তার মুখে ওই আটকুড়ি শব্দটা দিয়েই যেন তাকে বাঁচিয়ে রাখুক, তাকে বাঁচিয়ে রাখুক সারা জীবন, যতকাল সে বেঁচে থাকুক, 100 বছর তার আয়ু হোক, আটকুড়ি বলতে বলতেই যেন তার জীবনটা যেন চলে। আমি শুধু তাকে এটাই বলবো, আর কিছু বলবো না। আর ওপরওয়ালা বলে একজন জিনিস আছেন, ওপরওয়ালা, আমি ওপরওয়ালাকেই সব কিছু জানাবো। হ্যাঁ, অভিমান হয়, রাগ হয়, ক্ষোভ হয়, কষ্ট হয়, খুব দুঃখ হয় এক এক সময় যে এইটা কি তোমার বিচার ভগবান? আমি ওপরওয়ালাকেই জানাবো, শুধু তাকেই বলবো যে তুমি সব কিছু দেখো আর তুমি সব কিছু বিচার করো। আমি নাই বললাম, আমি কিছু নাই বললাম, যা বলেছি অতীতে তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। আর কথা হচ্ছে যে এরপরেও আমাকে যারা যারা যা বলছে তুমি তার বিচার করো। সত্যিই তো তাই, ভগবান ছাড়া আমাদের আর আছেটাকে, তাই না? তবে অমিত বাবুর কথা শুনে আমার সত্যিই খুব খারাপ লাগলো। ভগবান মঙ্গল করুন তারও, তার পরিবারটাকে ভালো রাখুন, তাকেও মানে ভালোভাবে একটা জীবন প্রদান করুন, যাতে করে সেও সচ্ছলভাবে জীবনে অতিবাহিত হতে পারে। যাক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো। হ্যাঁ, শেষ করার আগে একটা কথাই বলবো সকলের উদ্দেশ্যে, তোমরা সবাই কিন্তু অমিতবাবুর পাশে থেকো। আজকে অমিতবাবু যে চ্যানেলটি খুলেছেন, এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু তার আয় বা ইনকাম হচ্ছে। প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে দিয়ে মানুষটি জীবন অতিবাহিত করছেন। সেক্ষেত্রে বলবো যে সবাই তাদেরকে ভিউজ দাও, ভিউজ দিয়ে তাদের একটা জীবন সচ্ছল করে দাও। তোমরা তো সবাই দেখো পরকীয়া কোথায় হচ্ছে, কোথায় কার 2-3টে করে বউ আছে, হ্যাঁ, কে একটা বিয়ে করার পরে আবার আর একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে। ওই রকম নোংরা ভিডিও না দেখে এই সমস্ত গরিব মানুষগুলোর পাশে থাকো না, যাদের সত্যিই টাকা পয়সা দরকার, যাদের সত্যিই দরকার সচ্ছলভাবে বেঁচে থাকতে গেলে টাকাটা সত্যিই কিছুটা দরকার। সেই সমস্ত মানুষের পাশে থেকে তাদের একটা মনোবল বাড়িয়ে দিয়ে তাদের সহযোগিতা করে
তাদের সহযোগিতা করে তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করো। আমার একান্তই সবার কাছে অনুরোধ থাকলো, অমিতবাবুর পাশে তোমরা এবং আমরা যেন সবাই একসাথে পাশে থাকি এবং ওনাকে যেন একটা ভালো জীবন দিতে পারি, ওনার এবং ওনার পরিবারের ক্ষেত্রে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো। বাই, টাটা।